কেউ যদি মনে করুন 12 বছর বয়স থেকে স্মোকিং করা শুরু করেছে, বা ধরুন আপনার খুব কম বয়স থেকে আপনার খৈন নেওয়া শুরু করেছে, তাহলে এটা হতে পারে যে তার বাই 35 ইয়ার্স দ্য পার্সন মে ডেভেলপ ক্যান্সার। স্মোকিং ড্রিঙ্কিং বাদ দিয়েও অনেক রকম লাইফস্টাইল জন্য আমাদের হচ্ছে ক্যান্সার হয়ে থাকে। তো খুব ইম্পর্টেন্টলি একটা হচ্ছে যে ধরুন ইনঅ্যাক্টিভিটি, আমরা ফিজিক্যাল এক্সারশন করি না, এক্সারসাইজ করি না, হাঁটাচলা করি না প্রপারলি, তো এটা একটা বড় কারণ। এবার আমরা যদি নর্মাল ধরুন কয়লা পুড়িয়ে যে রান্না বান্না করছি বা ইঞ্জিন চালাচ্ছি, সে তো কয়লা পোড়ার পর তো যে থার্মাল এনার্জি বেরোচ্ছে তার থেকে আমরা ইউটিলাইজেশন করলাম, কিন্তু কয়লা পোড়ার পরেও তো প্রচুর রকমের সাথে সাথে ডাস্ট, কার্বন পার্টিকেলস এগুলো রিলিজ হচ্ছে, তো সেগুলো তো আমাদের জন্য ঠিক নয়। তো তেমনি ক্যালোরি যখন বার্ন হচ্ছে আমাদের বডিতে, তার সাথে আরও অনেক রকম বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে। তার মধ্যে একটা খুব মোস্ট কমন যেটা হচ্ছে ক্যান্সার কজ করতে পারে, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস এমন এক ধরনের জিনিস যেটা কিনা আমাদের সেল ড্যামেজ করতে হেল্প করে। আর আরেকটা যেমন কথা বললাম যে ক্যান্সার অলওয়েজ মাল্টিফ্যাক্টোরিয়াল, তো সেই জন্য আপনার যেটা যে আজকে আমি কোনো কিছু খারাপ করিনি তা সত্ত্বেও আমার ক্যান্সার হয়েছে, তো সেখানে এবার ক্যান্সার ডেভেলপমেন্টে যা যা হচ্ছে প্যাথোজেনিক্যাল মেকানিজম আছে, তো প্যাথোলজিক্যাল যে মেকানিজমগুলো আছে সেগুলো প্রত্যেকটাই ওয়েল ডিফাইন্ড নয়। একটা কর্নার রেখে দেওয়া আছে যেটাকে ব্যাড লাক বলা হয়েছে। ক্যান্সার শুনলেই আমরা ভয় পাই, আমরা ভেবে নিই এখানেই হয়তো জীবনের শেষ। কিন্তু ক্যান্সার মানেই জীবনের শেষ নয়, আশা তখনই শুরু হয় যখন আমরা সচেতন হই। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমরা আজ কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আজ রয়েছেন গৌরী দেবী হসপিটালসের প্যাথোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর রাহুল পাল। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। আচ্ছা, নমস্কার, আমি ডক্টর রাহুল পাল, আমি গৌরী দেবী ইনস্টিটিউটে প্যাথোলজিস্ট হিসেবে কাজ করছি। আমরা আজ কথা বলবো ক্যান্সার নিয়ে, তাই প্রথমেই জানতে চাইবো ক্যান্সার কত ধরনের হয়। আচ্ছা, ক্যান্সার কত ধরনের হয় ব্যাপারটা অনেকটা বিস্তৃত জিনিস। আমি আপনাকে সহজ ভাষায় আমাদের বোঝার সুবিধার জন্য বলতে পারি, ধরুন মাথা থেকে পা পর্যন্ত আমরা যত রকমের সেল বা টিস্যু চিন্তা করতে পারি, এই সব কিছুতেই ক্যান্সার হতে পারে। এবার এই ধরুন কোনো একটা অর্গানকে আপনি ধরতে পারেন, ধরুন আপনি লিভার ধরলেন, সেই লিভারের মধ্যে যত রকমের সেল আছে, অনেক রকমের সেল আছে লিভারের মধ্যে, তো সেই এক লিভার থেকেই ধরুন আপনার বেশ কিছু রকমের ক্যান্সার হতে পারে। মানে তাই ক্যান্সার কত রকমের সেটা মানে হয়তো এই পরিপ্রেক্ষিতে বলা হয়তো একটু মুশকিল আমাদের জন্য, কিন্তু এটুকু বলা যেতে পারে যে সব ক্যান্সারই খারাপ প্রচণ্ড রকম নয়। কিছু ক্যান্সার আছে যারা হাইলি অ্যাগ্রেসিভ হয়, যাদের আউটকাম হয়তো খুব বাজে। আবার কিছু ক্যান্সার আছে ইন্টারমিডিয়েট গ্রেডের ক্যান্সার, যাদের অপারেশন বা ট্রিটমেন্ট যাই হলো টাইমলি যদি হয়ে যায়, তারপরে পেশেন্ট একটা সাবস্টেন্সিয়াল একটা ভালো লাইফ লিড করতে পারে। আবার কিছু ক্যান্সার আছে যেগুলো আপনার লো গ্রেডের ক্যান্সার হয়, যাতে কিনা পেশেন্ট আফটার থেরাপি আপনার পুরোপুরি একটা লম্বা লাইফ, যেটা কিনা তার নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি হওয়ার কথা, সেরকম কাটাতে পারে। মানে মাইল্ড বা মডারেট সিচুয়েশনে থাকলে ক্যান্সার কিওর হতে পারে। হ্যাঁ, এইটাই হচ্ছে একটা বড় ব্যাপার। যদি টাইমলি ইন্টারভেনশন করা হয়, প্রপার সময়ে আপনার ডায়াগনোসিস হলো, প্রপার সময়ে আপনি ট্রিটমেন্ট নিলেন, সেক্ষেত্রে আপনার আমাদের সেলফ অ্যাওয়ারনেসটাও একটা বড় ব্যাপার। এই সমস্ত কিছু যদি প্রপারলি হয়, তাহলে অনেক ক্ষেত্রেই ক্যান্সার আপনার কিওরেবল, অনেক ক্ষেত্রেই। তাই এরকম ব্যাপারটা নয় যে আজকে কারো ক্যান্সার ধরা পড়েছে মানে এন্ড অফ লাইফ, সেই ব্যাপারটা একদমই নয়। ডিপেন্ড করছে যে ক্যান্সারের নেচারটা কী, আর টাইমলি ইন্টারভেনশন, ডায়াগনোসিস টাইমলি হলো কি না, সেই অনেকগুলো ফ্যাক্টর আপনার একসাথে কাজ করে আলটিমেটলি পেশেন্টের যে আউটকাম হবে যেটা, সেটাকে বলা যেতে পারে। এই এত ধরনের যে ক্যান্সার রয়েছে তার মধ্যে বেশি কোনটা হয়? আচ্ছা, যদি আমি ইন্ডিয়ান পার্সপেক্টিভের কথা ভাবি, ধরুন ক্যান্সার বেশি কোনটা হয় বলতে গেলে আপনার ধরতে হবে যে এজ সেক্স ডিস্ট্রিবিউশন আছে, মানে মহিলাদের বা পুরুষদের কোনটা বেশি হয়, কোন বয়সে কোনটা বেশি হচ্ছে, তো সেই যদি হিসেব করা হয় তাহলে আপনার এখন মোটামুটি যদি ধরা হয় ফিমেল সেক্সের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, তাহলে আপনার ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে, সার্ভাইকাল ক্যান্সার, এগুলো মোস্ট প্রিভ্যালেন্ট ক্যান্সার অ্যামং ফিমেল সেক্সেস। আর যদি আপনার পুরুষদের ক্ষেত্রে ধরা হয় তাহলে ওরাল ক্যান্সার,
লাং ক্যান্সার, এগুলো হচ্ছে মোস্ট প্রিভ্যালেন্ট ইন ইন্ডিয়ান সিনারিও। ওয়ার্ল্ডের মধ্যেও কি এগুলোই বেশি হচ্ছে নাকি? হ্যাঁ, ওয়ার্ল্ডের মধ্যেও এগুলোই বেশি আছে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এগুলোই বেশি দেখতে পাওয়া যায়। আর ডিপেন্ড করে যে কোন রিজিয়নে আর বেসিক্যালি কোন রেস থেকে তারা বিলং করে, সেই অনুযায়ীও কিছুটা মডিফিকেশন হয়, মানে কিছুটা অল্টারেশন হয় ক্যান্সার ইনসিডেন্সে। কিন্তু আদারওয়াইজ যদি ওরাল ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যায় যে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইট ইজ অ্যাকচুয়ালি মেনটেনিং দ্য সেম টাইপ অফ ট্রেন্ড। মোস্টলি সব মানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এগুলো মোস্টলি সব জায়গাতেই এই ধরনের ক্যান্সারগুলোই বেশি হয়ে থাকে। বেশি হচ্ছে। ক্যান্সার ডেভেলপমেন্ট করার জন্য বয়সটা কি একটা ফ্যাক্টর? আচ্ছা, ডেফিনেটলি একটা ফ্যাক্টর, কিন্তু মানে যদি আমরা ভাবি ক্যান্সারের ডেভেলপমেন্ট, তাহলে ক্যান্সার অ্যাকচুয়ালি একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। মাল্টিফ্যাক্টোরিয়াল বলতে মানে কোনো একটা প্রভাবের জন্য নয়, অনেক প্রভাব কাজ করে। শুধু বয়সটা যদি একটা প্রভাব হয়, তাহলে ডেফিনেটলি বয়সটাও একটা প্রভাব। আপনি দেখতে পারেন আমাদের নর্মাল যে আমাদের যা এক্সপিরিয়েন্স আছে আমাদের পাড়াতে বা সব ক্ষেত্রেই দেখা যায় যে বয়স্ক লোক যারা আছে তাদের ক্ষেত্রেই দেখা যায় যে ক্যান্সারটা বেশি হচ্ছে। আচ্ছা, তেমনি আমাদের মনে এটাও ধারণা থাকে যে ইয়াং পপুলেশন যারা আছে তাদের ক্ষেত্রে ক্যান্সারটা কম, এবং এটা সত্যি ঘটনা। কিন্তু যেহেতু বললাম যে ক্যান্সার একটা বেসিক্যালি মাল্টিফ্যাক্টোরিয়াল ব্যাপার, তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা জাস্ট খালি বয়স না। ধরুন এক্সপোজার যেটার হচ্ছে একটা কার্সিনোজেন, মনে করুন ধরুন টোব্যাকো চিউইং করছে, মানে খৈনি খাচ্ছে কেউ, বা স্মোকিং করছে, তো এই যে স্মোকিং টোব্যাকো খেলে যে ক্যান্সারটা হচ্ছে, আর সেটা কত সময় ধরে চলছে। আজকে কেউ যদি মনে করুন 12 বছর বয়স থেকে স্মোকিং করা শুরু করেছে, বা ধরুন আপনার খুব কম বয়স থেকে আপনার খৈনি নেওয়া শুরু করেছে, তাহলে এটা হতে পারে যে তার বাই 35 ইয়ার্স দ্য পার্সন মে ডেভেলপ ক্যান্সার। ঠিক আছে, সেক্ষেত্রে তো তথাকথিত যদি আমরা চিন্তা করি, তাহলে সেই লোকটা তো ইয়াং এজ গ্রুপের মধ্যেই পড়লো। তো ইয়াং এজ গ্রুপের মধ্যে পড়লেও কিন্তু এখানে যে আর একটা ফ্যাক্টর কাজ করছে, যে টাইম অফ এক্সপোজার, দেখা গেল বাই 35 পৌঁছাতে সে তার দেখা গেছে 20 বছরের এক্সপোজার হয়ে গেছে অলরেডি স্মোকিং, মানে ওই টোব্যাকো রিলেটেড জিনিসে। তো সেক্ষেত্রে এইটাও একটা ফ্যাক্টর। আর ডেফিনেটলি এজ তো ফ্যাক্টর, তার কারণ হচ্ছে যখন আমাদের বয়স বাড়ছে তখন আমাদের বডির যে সমস্ত আমাদের নিজেদেরকে ডিপেন্ড করার যে মানে টেকনিকগুলো আছে বডিতে ইনবিল্ট, সেই জিনিসগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে। তো জেনেটিক মিউটেশন যদি হয়, যেটা কিনা ক্যান্সারের সবচেয়ে বড় কারণ, তো সেই জিনিসগুলোকে রিপেয়ার করা, কারেকশনাল ব্যাপারগুলো আর থাকে না অতটা, যতটা কিনা ইয়াং পপুলেশনের মধ্যে থাকে। তাই ডেফিনেটলি এজ তো একটা বড় ব্যাপার, কিন্তু সেই এজ ছাড়াও আর একটা বললাম যে ক্যান্সার অ্যাকচুয়ালি মাল্টিফ্যাক্টোরিয়াল। তো সেক্ষেত্রে আপনার কতদিন ধরে এক্সপোজার চলছে, কত ইন্টেন্সিটিতে এক্সপোজারটা চলছে, সে কতটা বাজে রকম এনভায়রনমেন্টের মধ্যে এক্সপোজড, সেটাও একটা ফ্যাক্টর। স্মোকিং আর ড্রিঙ্কিং তো আমরা সবসময় শুনছি, মানে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে স্মোকিং ড্রিঙ্কিং একটা ফ্যাক্টর, যে কোনো রোগের ক্ষেত্রেই। তো মানে স্মোকিং আর ড্রিঙ্কিং ছাড়াও আর কি কি কারণ রয়েছে? হ্যাঁ, স্মোকিং ড্রিঙ্কিং ডেফিনেটলি ওটা হচ্ছে তো প্রধান কারণ বটেই, কিন্তু স্মোকিং ড্রিঙ্কিং বাদ দিয়েও অনেক রকম লাইফস্টাইল জন্য আমাদের ক্যান্সার হয়ে থাকে। তো খুব ইম্পর্টেন্টলি একটা হচ্ছে যে ধরুন ইনঅ্যাক্টিভিটি, আমরা ফিজিক্যাল এক্সারশন করি না, এক্সারসাইজ করি না, হাঁটাচলা করি না প্রপারলি, তো এটা একটা বড় কারণ। 2 নম্বর কথা হচ্ছে যে ধরুন প্রপার ডায়েট না নেওয়া, ঠিক, ম্যালনিউট্রিশন ইজ ওয়ান ক্যান্সার কজ অফ ক্যান্সার। আবার ম্যালনিউট্রিশন বলতে কিন্তু আপনার ওবেসিটি, যেটা মানে ওয়েট গেইন হয়েছে প্রচুর, সেই জিনিসটাও আপনার মানে এক টাইপ অফ ম্যালনিউট্রিশন। মানে শুধু যে আন্ডার নিউট্রিশন, রোগা একদম হয়ে গেলাম সেরকম ব্যাপারটা নয়। তো এবার যে ব্যাপারটা এটা হচ্ছে, যাদের ওবেসিটি আছে সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে বডিতে একটা কন্টিনিউয়াস প্রদাহ, যাকে বলা হয় ইনফ্লামেশন, সেটা চলতে থাকে। ধরুন আজকে যদি ক্যালোরি ইনটেক বেশি করা হয়, এবার বডি আমরা যে খাদ্যটা খাচ্ছি সেটা বেসিক্যালি আমাদের তো একটা ফুয়েল, তো ফুয়েলটা বার্ন হচ্ছে আমরা আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস যা যা কাজকর্ম সব কিছু করছি। এবার আমরা যদি নর্মাল ধরুন কয়লা পুড়িয়ে যে রান্না বান্না করছি বা ইঞ্জিন চালাচ্ছি, সে তো কয়লা পোড়ার পর তো
যে থার্মাল এনার্জি বেরোচ্ছে তার থেকে আমরা ইউটিলাইজেশন করলাম, কিন্তু কয়লা পোড়ার পরেও তো প্রচুর রকমের সাথে সাথে ডাস্ট, কার্বন পার্টিকেলস এগুলো রিলিজ হচ্ছে, তো সেগুলো তো আমাদের জন্য ঠিক নয়। তো তেমনি ক্যালোরি যখন বার্ন হচ্ছে আমাদের বডিতে, তার সাথে আরও অনেক রকম বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে। তার মধ্যে একটা খুব মোস্ট কমন যেটা হচ্ছে ক্যান্সার কজ করতে পারে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস এমন এক ধরনের জিনিস যেটা কিনা আমাদের সেল ড্যামেজ করতে হেল্প করে। এবার সেই সেল ড্যামেজ বলতে সেখানে ও জেনেটিক ড্যামেজও করতে পারে, ঠিক? তাই এই জন্য যদি আমরা খালি টোব্যাকো স্মোকিং বা এই সমস্ত বাদ দিই, তাহলেও হচ্ছে যে আইডিয়াল বডি ওয়েট মেনটেন করা, প্রপার লাইফস্টাইল রাখা, রিগার্ডিং অ্যাক্টিভিটি থাকতে হবে, প্রসেসড ফুড খাবো না, ওয়েট গেইন করবো না। এছাড়াও ধরুন কিছু কিছু ক্যান্সার আছে যেটা টোব্যাকো স্মোকিং হচ্ছে করা হোক, টোব্যাকো অ্যাবিউজ করা হোক বা না হোক, তা সত্ত্বেও হয়, সেটা হচ্ছে ফ্যামিলিয়াল, ইনহেরিটেড, মানে ফ্যামিলিতে আছে সেই ধরনের ক্যান্সার, সেই ধরনের ক্যান্সারও হতে পারে। এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়া আছে। আমরা সবাই হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এর নাম জানি, আমাদের হেপাটাইটিস করে থাকে। তো এবার এই হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি কিন্তু আমাদের লিভার ক্যান্সারও করে, ঠিক আছে? তো মানে সবসময় যে সব কিছু হচ্ছে টোব্যাকোর উপর ফেলে দিলে হবে না। তো ওই আগের কথা বলার মতোই যে ক্যান্সার ইজ অ্যাকচুয়ালি ওয়ান মাল্টিফ্যাক্টরিয়াল ফেনোমেনা, তো সেই হিসেব করলে আপনার অনেক কিছু ব্যাপার আছে, তো তার মধ্যে কিছু বললাম। ক্যান্সার প্রতিরোধ করার জন্য যে অভ্যাসগুলো আমাদের করা উচিত সেগুলো কি হওয়া উচিত? হ্যাঁ, খুব ভালো। ক্যান্সার প্রতিরোধ করার জন্য যেটা দরকার হচ্ছে প্রথমত তো হচ্ছে কোনো রকমের অ্যালকোহল, হচ্ছে টোব্যাকো বা অন্যান্য যে সমস্ত নেশাদ্রব্য আছে সেইগুলো থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখা উচিত। খুব কথাবার্তা শুনতে পাওয়া যায় সারা জীবনে চাও খাইনি, তা সত্ত্বেও ক্যান্সারে ছটফট করতে করতে মারা গেল। ব্যাপারটা সেরকম নয় একদমই। আমি চোখ বন্ধ করে হাইওয়ে পার করতে পারি, একবার বেঁচে যেতে পারি, কিন্তু চোখ বন্ধ করে হাইওয়ে পার করলে সেটা কোনোদিনই, এটা আমাদের নর্মাল সেন্সের মধ্যে আসে। তো আমি নিজেকে রিস্ক ফ্যাক্টরে প্রিডিসপোজ করে দিচ্ছি, এক্সপোজ করে দিচ্ছি, তারপরে আমি এক্সপেক্ট করতে পারি না যে আমার কিছু হবে না, এটা একদমই ভুলভাল ধারণা। আর আরেকটা যেমন কথা বললাম যে ক্যান্সার অলওয়েজ মাল্টিফ্যাক্টোরিয়াল, তো সেই জন্য আপনার যেটা যে আজকে আমি কোনো কিছু খারাপ করিনি তা সত্ত্বেও আমার ক্যান্সার হয়েছে, তো সেখানে এবার ক্যান্সার ডেভেলপমেন্টে যা যা হচ্ছে প্যাথোজেনিক্যাল মেকানিজম আছে, তো প্যাথোলজিক্যাল যে মেকানিজমগুলো আছে সেগুলো প্রত্যেকটাই ওয়েল ডিফাইন্ড নয়। একটা কর্নার রেখে দেওয়া আছে যেটাকে ব্যাড লাক বলা হয়েছে, ঠিক আছে? একটা র্যান্ডম মিউটেশন হয়ে গেছে বডিতে, কিন্তু সে হয়তো খুব আইডিয়াল লাইফস্টাইল মেনটেন করেছে, তা সত্ত্বেও একটা র্যান্ডম মিউটেশন হলো, ঠিক আছে? তো প্রথম কথা, সোজা কথা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোকে সরাবো। এবার সেই রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রথমেই আসে যে আমরা কোনো রকমভাবেই অ্যালকোহল, টোব্যাকো অ্যাবিউজ এই সমস্তর মধ্যে যাব না, রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে থাকবো, রেগুলার আপনার প্রপার ডায়েট নেব, মানে আপনার আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন কোনোটাই এক্সপেক্টেড নয়। প্রসেসড ফুড, স্যাচুরেটেড ফ্যাট মেনলি আপনার অ্যানিমাল ফ্যাটের মধ্যে পাওয়া যায়, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাভয়েড করব। বডির রিপারেটিভ মেকানিজম খুব ভালো মতো হয়, সেটা হচ্ছে আপনার ডিউরিং আওয়ার স্লিপ। তো অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ স্লিপ আমাদের দরকার। 2 নম্বর কথা, একটা স্ট্রেস ফ্রি লাইফ যেটা হয় সেটা হচ্ছে যে ধরুন যোগা করব, প্রাণায়াম করব, রেগুলার অ্যাক্টিভিটি, ফিজিক্যাল এক্সারসাইজ, নিজেকে খুশি রাখা, এই সমস্ত একটা পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। আর যেগুলোকে আপনার প্রিভেন্ট করা যায়, যেমন ধরুন হচ্ছে ফিমেল ক্যান্সারের, সার্ভাইকাল ক্যান্সারের জন্য এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কথা বললাম, তো সেটার জন্য যদি ভ্যাকসিন অ্যাভেলেবেল থাকে, অ্যাকচুয়ালি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন এখন অ্যাভেলেবেল, তো সেই সমস্ত ফিমেলরা সেই সমস্ত ভ্যাকসিনেশন করবে। আর কোনো রকম অন্যান্য যে সমস্ত ডিজিজ যেগুলো রয়েছে, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, যেগুলো কিনা আপনার ব্লাড কন্টামিনেশনে আমরা অ্যাকোয়ার করে থাকি, আর ওগুলো থেকে আপনার হচ্ছে লিভার ক্যান্সার হয়, যেটাকে হেপাটোসেলুলার ক্যান্সার বলা হয়। তো সেই সমস্ত ইনফেকশন থেকে আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে যাতে ওগুলো আমাদের না হয়। তো এই সমস্ত ছোটোখাটো জিনিস মেনটেন করলে কিন্তু ক্যান্সার থেকে আমরা অনেকটা সেফ থাকতে পারি। আরও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা হচ্ছে যে এই যে খালি কার্সিনোজেনে এক্সপোজার, সেটা খালি আপনার টোব্যাকো, অ্যালকোহলের থ্রু দিয়ে হয় না। আমরা কোন এনভায়রনমেন্টে কাজ করি, আজকে একজন ধরুন কোনো ফ্যাক্টরি ওয়ার্কার,
যে কিনা খুব হচ্ছে করোসিভ ফিউমের মধ্যে এক্সপোজড হয় কন্টিনিউয়াসলি, বা এরকম কোনো ফ্যাক্টরিতে আছে যেখানে কিনা ধরুন অ্যাসবেস্টস রিলেটেড কাজ হচ্ছে বা কিছু হচ্ছে, তাহলে তাদের সেই রকম প্রোটেক্টিভ গিয়ার নেওয়া, মাস্ক বা যা আছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড অনুযায়ী সেই সমস্ত জিনিসপত্রগুলো নেওয়া, নিয়ে তাহলে আমরা ভাবতে পারি যে হ্যাঁ আমরা হয়তো ক্যান্সার থেকে অনেকটাই আমরা প্রিভেন্ট করলাম ক্যান্সারের ইয়েকে। কিন্তু তারপরেও আপনাকে বলছি ক্যান্সার মাল্টিফ্যাক্টোরিয়াল, সবকটা ওয়েল আন্ডারস্টুড নয়। একটা কর্নার রেখে দেওয়া আছে ব্যাড লাক, একটা র্যান্ডম ক্যান্সার, একটা র্যান্ডম মিউটেশন কেউ অ্যাকোয়ার করলো, সে সারা জীবনে কোনো কিছুই হয়তো খারাপ করেনি, তারপরেও তার ক্যান্সার হলো, কিন্তু সেটা রেয়ার। যত ক্যান্সার হয় তার 95% কেসই আপনার ব্যাড লাইফস্টাইল, ব্যাড হ্যাবিট, সেগুলোর জন্যই হচ্ছে, সিম্পল। ক্যান্সার কি নিজে নিজে ঠিক হতে পারে? ক্যান্সার নিজে নিজে ঠিক হতে পারে না যে তা নয়, এরকম ইনস্ট্যান্সেস আছে। সেই ইনস্ট্যান্সেসটা যদি আপনি ধরুন, তার রেট যদি ধরুন, তাহলে আপনি ধরতে পারেন হয়তো 1 লাখে একটা যে ক্যান্সার ডেভেলপ করেছেন, দ্যাট ইজ ডকুমেন্টেড ক্যান্সার, মানে বায়োপসিতে প্রমাণ হয়ে গেছে যে ক্যান্সার আছে। তারপরে পেশেন্টের স্পন্টানিয়াস রিগ্রেশন বলে ব্যাপারটা, নিজে থেকে, তো সেই স্পন্টেনিয়াস রিগ্রেশন হয়, কিন্তু যেহেতু বললাম 1 লাখে একটা এইরকম রেটে ব্যাপারটা হয়, 1 লাখ ক্যান্সারে একটা, 1 লাখ নর্মাল লোকে একটা নয় কিন্তু। তো সেই রকম ব্যাপার যদি হয় তাহলে বুঝতেই পারছেন যে স্পন্টেনিয়াস রিগ্রেশন বা নিজে নিজে কমে থাকার উপরে আমরা ডিপেন্ড করে থাকতে পারবো না। হয় কিছু কিছু ক্যান্সার, যেমন ভালো কিছু রিপোর্টেড কেস আছে, আপনার মেলানোমা এক ধরনের ক্যান্সার হয়, খুব অ্যাগ্রেসিভ ক্যান্সার হয়, কিন্তু মেলানোমা আপনার স্পন্টেনিয়াস রিগ্রেশন করে। সেমিনোমা এক ধরনের ক্যান্সার হয় টেস্টিসের, সেগুলোও কিন্তু আপনার স্পন্টেনিয়াস রিগ্রেশন করে, যাতে আমাদের ইমিউন সিস্টেম প্রপার ফাংশন করে। এবং এই যে ক্যান্সার হবে তাকে কতটা কোন স্টেজে আটকে রাখা যেতে পারে, এই সব কিছু ব্যাপারগুলো আপনার ইমিউন সিস্টেমের উপরে। ইভেন এই যে আজকে লাস্ট যে কোয়েশ্চেন, যেটা হচ্ছে আপনার ক্যান্সার নিজে থেকে সারে কিনা, স্পন্টেনিয়াস রিগ্রেশন, তো সেটাও কিন্তু একটা বড় রোল প্লে করে ইমিউন সিস্টেম। তো বক্তব্য যেটা হচ্ছে, যদি ক্যান্সার ডেভেলপ করে থাকে, ক্যান্সার ডেভেলপ করার জন্য আপনার যা প্রপার ট্রিটমেন্ট আছে সেগুলোই নিতে হবে। স্পন্টেনিয়াস রিগ্রেশন বা নিজে থেকে চলে যাওয়ার উপরে আমরা বসে থাকতে পারবো না, কারণ সেটা সেলডমলি হ্যাপেন্স, খুব রেয়ারলি হ্যাপেন্স, হার্ডলি এভার। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন, ক্যান্সার হলে কি করা উচিত, কিভাবে আমরা সচেতন হতে পারি। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, ধন্যবাদ।